সুপ্রিয় শিক্ষার্থীরা, ঈদ মোবারক। ঈদ পরবর্তী রসায়ন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমরা ঈদের আগে দ্বিতীয় পত্রের অধ্যায় 1-এর কিছু আলোচনা করেছিলাম। আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের আচরণগত যে পার্থক্য আছে তা নিয়ে যে লেখচিত্র, অ্যামাগা বক্র, তারপরে আমরা সংকোচনশীল গুণাঙ্ক, তারপরে আদর্শ গ্যাসের যে কিছু আচরণগত ত্রুটি আছে সমীকরণে, পিভি-এনআরটি সমীকরণে কিছু সমস্যা ছিল, সেগুলো সংশোধন করে আমরা ভ্যান ডার ওয়ালস সমীকরণ প্রতিষ্ঠা করার নিয়মটি শিখেছি। তারপরে এই পর্যন্তই ছিল আগের আলোচনা। ঠিক আমার আজকের আলোচনা তার সেখানে যেখানে শেষ করেছিলাম তারপর থেকে খেয়াল করো, বোর্ড খেয়াল করো। দেখো, প্রথম সমীকরণটি P প্লাস n স্কয়ার a বাই b স্কয়ার v মাইনাস nb nRT, এইটি হচ্ছে বাস্তব গ্যাস সমীকরণ, আর নিচেরটি হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ। তোমরা পদার্থবিদ্যায় এই সমীকরণ দেখে থাকো, PV সমান nRT। তো আমরা এই দুই সমীকরণের আগের দিন আমরা PV nRT কিভাবে এই সমীকরণে সংশোধিত হয়েছিল সেটি বিস্তারিত আলোচনা করেছি। তোমরা যারা ভিডিওটি দেখোনি একবার দেখে নিবা। নতুন দুটি টার্ম আসছে, n স্কয়ার a বাই v স্কয়ার, এখানে nb, সব বিস্তারিত বলা হয়েছে, বাকিটা সেম। আজকে আমরা দেখব এই সমীকরণটি কোন পরিস্থিতিতে এবং কিভাবে PV-nRT সমীকরণে রূপান্তরিত হতে পারে বা পরিণত হতে পারে। তার মানে এখানে খেয়াল করো, এখানে দুই ধরনের রেখা আছে, ইনফ্যাক্ট তিন ধরনের রেখা আছে। একটি হচ্ছে আদর্শ গ্যাসের জন্য P এর সমান্তরাল, দেখো P এর সমান্তরাল। আরেকটি রেখা আছে শুরু থেকেই বেড়ে যাচ্ছে, হাইড্রোজেন এবং হিলিয়ামের মতো ছোট আণবিক বা কম আণবিক ভরের যে গ্যাসগুলো আছে সেগুলো প্রথম থেকেই বৃদ্ধি পাচ্ছে, আর একটু বড় বেশি আণবিক ভরের যে গ্যাস কার্বন ডাই অক্সাইড সেটি প্রথমে হ্রাস পেয়েছে, পরে বৃদ্ধি পাচ্ছে। সো ইনফ্যাক্ট তিন ধরনের রেখা এখানে আছে। এগুলো নিশ্চয়ই বাস্তব গ্যাস, হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইড, হিলিয়াম, আর এটি হচ্ছে ধরো এটা এক্স আদর্শ গ্যাস। তাহলে এই যে হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইড এবং হিলিয়াম গ্যাস, এদের প্রতিনিধিত্বকারী সমীকরণটি হচ্ছে এই বাস্তব গ্যাস সমীকরণ, ভ্যান ডার ওয়ালস সমীকরণ। আর এক্স গ্যাসকে রিপ্রেজেন্ট করে যে সমীকরণটি সেটি হচ্ছে PV nRT। আমরা আগের দিন দেখেছি এক্স এর সমীকরণ কিভাবে এই ধরনের সমীকরণে পরিণত হয়েছে। আজকে আমরা দেখব উপরের সমীকরণটি মানে ভ্যান ডার ওয়ালস সমীকরণটি কোন পরিস্থিতিতে আদর্শ গ্যাস সমীকরণে পরিণত হয়। ওকে, খেয়াল করো, উচ্চ তাপমাত্রায় কি ঘটনা ঘটতে পারে? উচ্চ তাপমাত্রায় গ্যাসের অণুগুলোর গতিশক্তি বৃদ্ধি পায়, তার মানে তাদের আন্ত আণবিক দূরত্ব বৃদ্ধি পায়, পরস্পর থেকে দূরে সরে যায়। দূরে সরে গেলে আন্ত আণবিক আকর্ষণ বল একদমই কমে যায়। তোমরা জানো এই যে এই স্মল এটা কিন্তু গ্যাসের অণুগুলো, বাস্তব গ্যাসের অণুগুলোর মধ্যে যে আন্ত আণবিক আকর্ষণ বল বিদ্যমান থাকে সেটির পরিমাণ। তো তাহলে P প্লাস n স্কয়ার a বাই v স্কয়ার কিন্তু তখন উচ্চ তাপমাত্রায় শুধু P তে পরিণত হয়, এই কারণে যে তখন a এর মান নগণ্য ধরা হয়, আন্তঃআণবিক আকর্ষণ বল থাকেই না। ওকে, B এর ব্যাপারে কি বলা যায়? B কি আসলে, বিটা কি প্রথমে শুনে নেই। B হচ্ছে গ্যাসের অণুগুলোর নিজস্ব আয়তন, যেটি বাস্তব গ্যাসের ক্ষেত্রে স্বীকার করা হয়। তো আমরা যদি উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাসের উচ্চ তাপমাত্রা প্রয়োগ করি, তাপমাত্রা উত্তপ্ত করি, তাহলে গ্যাসের আয়তন বৃদ্ধি পায়। সেই বড় আকারের আয়তনের তুলনায় গ্যাসের অণুগুলোর ছোট আয়তন একদমই নগণ্য হয়, যার ফলে বি কেও আমরা বাদ দিতে পারি। V মাইনাস এনবি, এনবি আসলে এন মোল গ্যাসের জন্য এনবি, এটি পরিণত হয় শুধু ভিতে, কারণ সেক্ষেত্রে আমরা গ্যাসের অণুগুলো নিজস্ব আয়তন বাদ দিচ্ছি। তো এইভাবে দেখো, এই অংশটি থেকে শুধু পি পাচ্ছি এবং এই অংশে শুধু ভি পাচ্ছি, তারপরে PV পাচ্ছি, আর nRT তো ঠিকই আছে। তো উচ্চ তাপমাত্রা এটা দেখালাম আমি। তোমরা নিম্ন চাপেও কিন্তু সিমিলার ঘটনা ঘটছে। কিভাবে দেখো, নিম্ন চাপেও গ্যাসের অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল হ্রাস পাচ্ছে, মানে নিম্ন চাপ কমায় দিলে অণুগুলো দূরে সরে যাচ্ছে।
দূরে সরে গেলেই তাদের মধ্যে আন্তঃনবিক আকর্ষণ বল কম হচ্ছে, যার জন্য এ বাদ দিতে পারছি এবং পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার টি শুধু পিতে পরিণত হচ্ছে। একই ঘটনা গ্যাসের অণুগুলোর নিজস্ব আয়তনের ক্ষেত্রেও, যেটি ঘটেছে উচ্চ তাপমাত্রায়। তার মানে অণুগুলোর আয়তন হ্রাস পাচ্ছে এবং মানে গ্যাস আধারের তুলনায় অণুগুলোর আয়তন হ্রাস পাচ্ছে, এই জন্য ভি মাইনাস এন বি ভিতে পরিণত হয়েছে। সুতরাং আমরা বলতে পারি যে উচ্চ তাপমাত্রায় এবং নিম্ন চাপে বাস্তব গ্যাসের সমীকরণ বা ভ্যান ডার ওয়ালস সমীকরণ কিন্তু আদর্শ গ্যাস সমীকরণে রূপান্তরিত হতে পারে। তার মানে এই ধরনের এই সমস্ত গ্যাসকে প্রতিনিধিত্ব করে হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইড, হিলিয়াম বা এটসেট্রা যত মানে বাস্তব গ্যাস আছে তাদের সমীকরণ উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে আদর্শ গ্যাসের সমীকরণে পরিণত হতে পারে। তোমার মনে রাখবা দুইভাবে প্রশ্ন আসতে পারে। এক, এক্স এর সমীকরণ কিভাবে বাস্তব গ্যাস সমীকরণে রূপান্তরিত হয়, যা মানে ভ্যান ডার ওয়ালস সমীকরণ আগের দিন পড়েছি। আজকে দেখলাম আমরা বাস্তব গ্যাসের সমীকরণ কিভাবে এক্স গ্যাসের সমীকরণে রূপান্তরিত হতে পারে। তো ঠিক আছে, আমরা এখন দেখব এই ভ্যান ডার ওয়ালস সমীকরণে ব্যবহৃত যে পদগুলো আছে সেগুলোর একক পি প্লাস এন স্কয়ার এ বাই ভি স্কয়ার ভি মাইনাস এন বি এন আর টি। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, এ এবং বি এগুলোকে বলা হয় ভ্যান ডার ওয়ালস ধ্রুবক। ভ্যান ডার ওয়ালস ধ্রুবক এ এবং বি আমি আগের ক্লাসে বলেছি বাস্তব গ্যাসের অণুগুলোর মধ্যে আন্তঃনবিক আকর্ষণ বল আছে, সেটিকে আমরা এ ধরছি এবং এই পুরো টার্মটি আসছে এই কারণে যে তোমার এন মোল গ্যাস আছে এবং ভি আয়তন বিশিষ্ট পাত্রে আছে, সুতরাং সেখান থেকে ক্যালকুলেট করে আমরা পেয়েছি এম স্কয়ার এ বাই ভি স্কয়ার। এই ক্যালকুলেশন তোমাদের দরকার নেই, তোমরা মনে রাখবা এটা হচ্ছে আন্তঃনবিক আকর্ষণ জনিত একটি পদ। বি হচ্ছে গ্যাসের অণুগুলোর নিজস্ব আয়তন জনিত পদ, যেটি আমরা বাস্তব গ্যাসের ক্ষেত্রে স্বীকার করছি। তো এ এবং বি এর তাৎপর্য এটি, তোমরা খেয়াল করো, যদি এ এর মান ধরো 2, এক্স গ্যাসের ক্ষেত্রে এ এর মান 2 এবং ওয়াই গ্যাসের ক্ষেত্রে এ এর মান 5। ওকে, এক্স গ্যাসের জন্য এ এর মান 2 এবং ওয়াই গ্যাসের জন্য এ এর মান 5। তাহলে শিক্ষার্থীরা কোন গ্যাসটি বেশি আদর্শ আচরণের কাছাকাছি? নিশ্চয়ই এক্স গ্যাস, কারণ এক্ষেত্রে আন্তঃনবিক আকর্ষণ খুবই কম, 2 একক। আর ওয়াই গ্যাসের ক্ষেত্রে আন্তঃনবিক আকর্ষণ বলের মান 5 একক, তার মানে বেশি আন্তঃনবিক আকর্ষণ বল আছে। এটি বাস্তব গ্যাসকে বেশি রিপ্রেজেন্ট করে, এটি আদর্শ গ্যাসকে বেশি রিপ্রেজেন্ট করে। তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে কোন গ্যাসটিকে এক্স এবং ওয়াই এর মধ্যে কাকে সহজে তরলে পরিণত করা যাবে, তাহলে উত্তর হবে কিন্তু অবশ্যই ওয়াই, কারণ এর মধ্যে অলরেডি আন্তঃনবিক আকর্ষণ বল বেশ কিছুটা আছে। ওকে, তো বি এর ক্ষেত্রেও সেম ঘটনা। বি এর ক্ষেত্রে বি যেহেতু গ্যাসের অণুগুলোর নিজস্ব আয়তন, সুতরাং ধরো বি এর একক 4 একক, এখানে আরেকটি গ্যাসের ক্ষেত্রে বি এর একক 8। ধরো এটি হচ্ছে এ গ্যাস, এটি হচ্ছে বি গ্যাস। তাহলে কোন গ্যাসটি বেশি আদর্শ আচরণের কাছাকাছি? অবশ্যই এ গ্যাস, কারণ সেখানে অণুগুলোর আয়তন খুবই কম। আর বি এর ক্ষেত্রে অণুগুলোর আয়তন বেশি, তার মানে এটি বাস্তব গ্যাসকে রিপ্রেজেন্ট করছে। তো এই হচ্ছে এ এবং বি যেগুলো ব্যবহার তাৎপর্য। আমরা দেখব এর একক কি হবে। এবার এ এবং বি এর একক। আচ্ছা, এ এর একক, এটা আসলে চাপ সংশোধন জনিত পদ। আলটিমেটলি এই পদটা কিন্তু চাপকে রিপ্রেজেন্ট করে। তোমরা মনে থাকবে তোমাদের যে বাস্তব গ্যাসের চাপ কিন্তু আদর্শ গ্যাসের থেকে কম কিছুটা, আমি আগের ক্লাসে সেটি বলেছি। তো এন স্কয়ার এ বাই ভি স্কয়ার, আসলে এটি হচ্ছে চাপ, ইনফ্যাক্ট চাপের একক। আচ্ছা, আমরা তাহলে এ যদি দিই, চাপের একক যদি আমরা ব্যবহার করি তাহলে সেটি অ্যাটমসফিয়ার, এখানে ভি স্কয়ার, দেখো কি দাঁড়াচ্ছে সামগ্রিকভাবে একক অ্যাটমসফিয়ার ইনটু ভি যেহেতু আয়তনের একক লিটার আমরা জানি,
তো লিটার স্কয়ার, আর এখানে n হচ্ছে মোল, মোল ইনভার্স 2। এই হচ্ছে এর একক, অ্যাটমসফিয়ার লিটার স্কয়ার মোল ইনভার্স 2। বি এর একক কি? বি এর একক, বি কিন্তু গ্যাসের অণুগুলোর নিজস্ব আয়তন। তো ভি মাইনাস এন বি, এখান থেকে তো এন বি মানে ভি আয়তন, তো ভি হচ্ছে লিটার, আর বি মানে যদি এন নিচে চলে আসে তাহলে দাঁড়াচ্ছে লিটার, লিটার মোল ইনভার্স বা লিটার পার মোল, লিটার পার মোল। এটি হচ্ছে ভ্যান ডার ওয়ালস ধ্রুবক বি এর একক। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এ এবং বি এর একক সম্পর্কে অবহিত হলে। আরেকটি কথা একটু আছে এখানে, সেটি হচ্ছে আমরা তখন 3 ধরনের রেখা দেখেছিলাম, এই হাইড্রোজেন, এই হিলিয়াম এবং ভারী আকারের যে গ্যাস কার্বন ডাই অক্সাইড। তুমি যদি জিজ্ঞেস করা হয় যে হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাসের যে এই যে পিভি এর মান শুরু থেকেই বেশি হচ্ছে, দেখো শুরু থেকেই আদর্শ গ্যাস থেকে বেশি হচ্ছে, আর এটির ক্ষেত্রে প্রথমে কমছে, একটা নির্দিষ্ট অবস্থানে আসার পরে আবার বৃদ্ধি পাচ্ছে চাপ বৃদ্ধির ফলে। তো কেন শুরু থেকে বৃদ্ধি পাচ্ছে হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাসের ক্ষেত্রে? একটু খেয়াল করো, পি প্লাস এন স্কয়ার এ বাই ভি স্কয়ার, হাইড্রোজেন এবং হিলিয়াম কিন্তু খুব অল্প আণবিক ভর বিশিষ্ট গ্যাস, যাদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বলের পরিমাণ খুব কম, এবং চাপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে এরা ছোট আকারের গ্যাস হয়, পরস্পরের কাছে এসে আকর্ষণের পরিবর্তে বিকর্ষণ অনুভব করে। বিকর্ষণ অনুভব করার ফলে পরস্পরের দূরে সরে যায়, যার মানে আয়তন বেড়ে যায় এবং আন্তঃআণবিক আকর্ষণ বল কমে যায়। তার মানে এই এন স্কয়ার এ বাই ভি স্কয়ার, এই রাশিটি তাদের জন্য বাদ হয়ে যায়, তো থাকে ভি, খেয়াল করো এই সমীকরণটি এটিতে পরিণত হচ্ছে, কারণ আন্তঃআণবিক আকর্ষণ বলের মান তাদের ক্ষেত্রে খুব কম। তো আমরা যদি গুণ করে দিই পিভি, আচ্ছা আমি ধরি 1 মোল গ্যাসের জন্য এটা পিবি আরটি 1 মোল গ্যাসের জন্য, তাহলে দাঁড়াচ্ছে পিভি সমান আরটি প্লাস পিবি। শিক্ষার্থীরা খেয়াল করো, দেখো পিভি এর মান কিন্তু আরটি এর মান থেকে বেশি, পিভি এর মান আরটি থেকে বেশি, পিভি গ্রেটার দেন আরটি, আরটি এর মান বেশি, কারণ তার মানে দাঁড়াচ্ছে এরা বেশি আয়তন দখল করে আছে। বেশি আয়তন দখল করার ফলে এই পিভি এর মান দেখো শুরু থেকেই বেশি, পিভি এর মান শুরু থেকেই বেশি হাইড্রোজেনের ক্ষেত্রেও হিলিয়ামের ক্ষেত্রেও। আর আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি সমান আরটি বেশি, আর যে কারণে হাইড্রোজেন এবং হিলিয়ামের ক্ষেত্রে শুরু থেকেই বেশি, আর কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর যেহেতু বেশি, আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি আছে, তার ফলে এই পিভি এর মান প্রথমে হ্রাস পায় এবং পরে বৃদ্ধি পায়। তো এই জন্য আমরা এখান থেকে 3 ধরনের রেখা পাচ্ছি, অর্থাৎ এই ধরনের রেখার ক্ষেত্রে পিভি সমান আরটি, হাইড্রোজেন এবং হিলিয়ামের ক্ষেত্রে পিভি গ্রেটার দেন আরটি, মানে তাদের মান পিভির মান বেশি, ওই যে আগের দিন বলেছিলাম সংকোচনশীল গুণাঙ্ক জেড এর মান শুরু থেকেই বেশি, এক্ষেত্রে জেড এর মান প্রথমে কমেছে পরে বৃদ্ধি পেয়েছে। এই হচ্ছে এই 3 ধরনের রেখার মানে 3 রকম আচরণের কারণ। আমরা এখন আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করব, সেটি হচ্ছে গ্যাসের তরলীকরণ। লিকুইফ্যাকশন অফ গ্যাস। তরলীকরণ পড়ার আগে এ সংক্রান্ত কয়েকটি পদ বা কয়েকটি রাশি আমাদের জানতে হবে গ্যাসের তরলীকরণ সংক্রান্ত, পরবর্তীতে আমরা তরলীকরণে চলে আসব। তোমরা জানো সন্ধি তাপমাত্রা বা সংকট তাপমাত্রা, এটা আরো কিছু নাম আছে, বা ক্রান্তি তাপমাত্রা, আর ইংরেজিতে আমরা বলি ক্রিটিক্যাল টেম্পারেচার। ক্রিটিক্যাল টেম্পারেচার
বা সন্ধি তাপমাত্রা বা সংকট তাপমাত্রা বা ক্রান্তি তাপমাত্রা। কি সেই তাপমাত্রা? উদাহরণ দিয়ে দেখি, কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে 31.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে কার্বন ডাই অক্সাইডকে কখনো তরলে পরিণত করা যায় না। কিন্তু 31.1 ডিগ্রি সেলসিয়াস বা এর নিচের যে কোনো তাপমাত্রায় এর উপর প্রয়োজনীয় চাপ প্রয়োগ করে কার্বন ডাই অক্সাইডকে তরলে পরিণত করা যায়। খুব ইন্টারেস্টিং, তাই না? তাহলে সামারে গ্রীষ্মকালে কিন্তু কার্বন ডাই অক্সাইডকে তরলে পরিণত করা সম্ভব না, আনলেস আমরা এই তাপমাত্রা না নিয়ে আসতে পারি। আর শীতকালে টেম্পারেচার অনেক কম, 10-15 ডিগ্রি, তখন কিন্তু কার্বন ডাই অক্সাইড লিকুইড করা খুব সহজ। তো সন্ধি তাপমাত্রা হচ্ছে ওই তাপমাত্রা বা তার নিচের যে কোনো তাপমাত্রা, সন্ধি তাপমাত্রা হচ্ছে ওই তাপমাত্রা যে তাপমাত্রার উপরে প্রয়োজনীয় চাপ প্রয়োগ করে গ্যাসকে তরলে পরিণত করা যায়, বা যে তাপমাত্রার উপরে গ্যাসের উপর শত চাপ প্রয়োগেও তরলে পরিণত করা যায় না, তাকে বলা হচ্ছে সন্ধি তাপমাত্রা। তো কার্বন ডাই অক্সাইডকে এই তাপমাত্রা নিচে সাপোজ নিচে নিয়ে আসলাম 20 ডিগ্রি সেলসিয়াস নিচে নিয়ে, তাহলে তরলে পরিণত করা আরো সহজ হবে। তাপমাত্রা যত কমাবো তার উপর চাপ তত কম দিতে হবে। এবার এইটার উপরে যত চাপই প্রয়োগ করো তরলে পরিণত করা যাবে না। সর্বনিম্ন যে তাপমাত্রায় গ্যাসের উপর চাপ প্রয়োগ করে তাকে তরলে পরিণত করা যায় তাকে আমরা বলছি সন্ধি তাপমাত্রা। অর্থাৎ সন্ধি তাপমাত্রা বিষয়টি গ্যাসের তরলীকরণের সাথে সম্পর্কিত। বিভিন্ন গ্যাসের সন্ধি তাপমাত্রা বিভিন্ন রকম আছে, সেটা দেখবো পরে। তুমি যদি জিজ্ঞেস করো যে সন্ধি তাপমাত্রার উপরে কেন গ্যাসকে তরলে পরিণত করা যাচ্ছে না, কি ঘটছে, আলটিমেটলি তখন গ্যাসের অণুগুলো মানে সন্ধি তাপমাত্রার উপরে অ্যাবভ দ্য ক্রিটিক্যাল টেম্পারেচার গ্যাসের অণুগুলোর মধ্যে গতিশক্তি এত বেশি থাকে যে তাদের মধ্যে প্রয়োজনীয় আন্তঃআণবিক আকর্ষণ বল সৃষ্টি করা যায় না, কাছে নিয়ে আসা যায় না, আন্তঃআণবিক আকর্ষণ বল সৃষ্টি করা যায় না, যার জন্য তাকে আমরা লিকুইড করতে পারি না। বাট এই তাপমাত্রায় বা নিচের তাপমাত্রায় তাদের গতিশক্তি কিছুটা কম থাকে, আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি থাকে, যার ফলে তাদেরকে তরলে পরিণত করা যায়। আমরা যদি দেখি সন্ধি চাপ কি, তাহলে সন্ধি চাপ বা ক্রিটিক্যাল প্রেসার সন্ধি তাপমাত্রায় এক মোল গ্যাসের উপর সর্বনিম্ন যে পরিমাণ চাপ প্রয়োগ করে তাকে তরলে পরিণত করা যায় তাকে বলবো আমরা সন্ধি চাপ। অর্থাৎ সন্ধি তাপমাত্রায় কোনো গ্যাসকে রেখে সর্বনিম্ন যে চাপ প্রয়োগ করে তাকে তরলে পরিণত করা যায় তাকে বলা হয় হচ্ছে সন্ধি চাপ। কার্বন ডাই অক্সাইডের সন্ধি চাপের মান 72.9 অ্যাটমসফিয়ার। 72.9 অ্যাটমসফিয়ারের সন্ধি চাপ। সন্ধি আয়তন, সন্ধি তাপমাত্রা এবং সন্ধি চাপে এক মোল গ্যাস যে আয়তন দখল করে সেটাকে বলবো আমরা সন্ধি আয়তন বা ক্রিটিক্যাল ভলিউম। আবার বলি, এক মোল গ্যাস সন্ধি তাপমাত্রা এবং সন্ধি চাপে যে আয়তন দখল করে তাকে আমরা বলবো সন্ধি আয়তন। তো এই টার্মগুলো গ্যাসের তরলীকরণের সাথে সম্পর্কিত। সুতরাং বুঝতেই পারছো যে গ্যাসের তরলীকরণ করতে হলে আমাদের সন্ধি তাপমাত্রা নিয়ে আসতে হবে, আলটিমেটলি তার টেম্পারেচার কমাতে হবে এবং চাপ বৃদ্ধি করতে হবে। এইগুলো করলে আমরা গ্যাসকে তরলে পরিণত করতে পারবো। আরেকটি বিষয়, তো সন্ধি তাপমাত্রায় নিয়ে আসার জন্য যে সকল গ্যাসের সন্ধি তাপমাত্রার মান বেশি তাদের ক্ষেত্রে বা ওই তাপমাত্রায় নিয়ে আসার জন্য আমরা কি কি ভূমিকা রাখতে পারি, আরেকটি জিনিস দেখো, সেটা হচ্ছে জুল থমসন প্রভাব। এটি দ্বারা গ্যাসের তাপমাত্রা হ্রাস করা হয়, গ্যাসকে ঠান্ডা করা হয়। এই প্রক্রিয়াটা দিয়ে গ্যাসকে ঠান্ডা করা হয়। তো ঠান্ডা করা হয় কেন? কারণ তাকে আমাদের সন্ধি তাপমাত্রায় নিয়ে আসতে হবে তরলে পরিণত করার জন্য। তো জুল থমসন প্রভাবটা আমি একটু ডায়াগ্রাম দিয়ে দেখাচ্ছি। দেখো শিক্ষার্থীরা, এখানে অধিক চাপে গ্যাসগুলো আছে, গ্যাসের অণুগুলো আছে অধিক চাপে সংকুচিত অবস্থায় আছে, কম্প্রেসড অবস্থায় আছে। এই অবস্থায় একটি ছোট ভালভ আছে, এই ভালভটা যদি খুলে দিই এবং তাকে যদি নিম্ন চাপ এলাকায় সম্প্রসারিত হতে দেই, নিম্ন চাপ এলাকায়
তাহলে গ্যাসের অণুগুলো কিন্তু পরস্পর থেকে একটু দূরে সরে যাবে। এখানে যদি টেম্পারেচার 40 ডিগ্রি সেলসিয়াস হয়, এখানে টেম্পারেচার সাপোজ 30 ডিগ্রি সেলসিয়াস, বলছি কেন তাপমাত্রা হ্রাস পাচ্ছে। এবং আরো বড় জায়গায় যদি আমরা হঠাৎ করে সম্প্রসারিত হতে দিই এই প্লাগ দিয়ে, এখানে টেম্পারেচার সাপোজ 15 ডিগ্রি সেলসিয়াস, তবে দেখো এভরি স্টেপে টেম্পারেচার হ্রাস পাচ্ছে। কেন হ্রাস পাচ্ছে, এর কেমিস্ট্রিটা আসলে কি? যখন গ্যাসগুলো অধিক চাপে সংকুচিত অবস্থায় বা কম্প্রেসড অবস্থায় ছিল, সেই অবস্থায় হঠাৎ করে যখন তাকে নিম্নচাপ এলাকায় বা বড় বড় এলাকায় সম্প্রসারিত হতে দিই, এক্সপান্ড হতে দিই, তাদের এক্সপানশনের জন্য কাজ করতে হয়েছে, কিন্তু ওয়ার্ক ডান, মানে ওয়ার্ক কাজ, এই যে আন্তঃনবিক আকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে হয়েছে দূরে যাওয়ার জন্য। এই যে দূরত্ব বেশি, দূরত্ব কম, এই কাজ করার জন্য শক্তি দরকার, সেই শক্তি তাপ শক্তি হিসেবে শোষণ করেছে গ্যাসটি। তার ফলে এর অভ্যন্তরীণ শক্তি হ্রাস পেয়েছে, যেটা যার ফলে টেম্পারেচার হ্রাস পেয়ে দেখো 40 ডিগ্রি থেকে 30 ডিগ্রি হয়ে গেছে। অর্থাৎ সম্প্রসারণ জনিত যে কাজ, সম্প্রসারিত হতে যে কাজ, সেই কাজের জন্য প্রয়োজনীয় শক্তি গ্যাসের অভ্যন্তর থেকে শোষিত হয়েছে, যার ফলে গ্যাসের তাপমাত্রা হ্রাস পেয়েছে। সিমিলার ঘটনা এখানেও, এখান থেকে চাপ আরো কম, এখানে অণুগুলো আরো দূরে সরে গেছে, তাদেরকে আরো বেশি কাজ করতে হয়েছে, সেই কাজ করার প্রয়োজনীয় শক্তি এখান থেকে সংগ্রহ করেছে, যার জন্য এইখানকে থাকা গ্যাসটি টেম্পারেচার 30 ডিগ্রি থেকে 15 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে। এইভাবে আস্তে আস্তে আমরা জুল থমসন প্রভাব প্রয়োগ করে গ্যাসকে ঠান্ডা করি এবং সন্ধি তাপমাত্রায় বা সন্ধি তাপমাত্রার অনেক নিচে নিয়ে এসে যাতে কম চাপ দিয়েই গ্যাসকে তরলে পরিণত করা যায়। মানে নট নেসেসারিলি যে সন্ধি তাপমাত্রায় রেখেই আমরা চাপ প্রয়োগ করবো তা না, আমরা যত পারি টেম্পারেচার যত হ্রাস করতে পারি সন্ধি তাপমাত্রা থেকে, তত আমাদের জন্য কম চাপ লাগবে। এমন হতে পারে যে তোমার রুম টেম্পারেচার মানে কক্ষ চাপ যেটা 1 অ্যাটমসফিয়ার, তুমি যদি গ্যাসের তাপমাত্রা কমাতেই থাকো, তাহলে আমাদের মানে বর্তমানে যে চাপ আছে সেই চাপে কিন্তু গ্যাসটি তরলে পরিণত হতে পারে। তো এই হচ্ছে জুল থমসন প্রভাবের ব্যাখ্যা, এবং জুল থমসন প্রভাব তাপমাত্রা কেন হ্রাস পায় সেটি বললাম আমি, এবং জুল থমসন প্রভাবের ফলে যে গ্যাস ঠান্ডা হয় সেটিও বলেছি। এখন আরেকটি তাপমাত্রা আছে, সেটি তোমাদের সিলেবাসে নাই, শিক্ষণ ফলেও নাই, তবুও একটু দেখে রাখো, ভেরি ইন্টারেস্টিং। উৎক্রম তাপমাত্রা বা ইনভার্সন টেম্পারেচার। ইনভার্সন টেম্পারেচার এটি হচ্ছে এমন এক ধরনের তাপমাত্রা যে তাপমাত্রার নিচে জুল থমসন প্রভাব প্রয়োগ করলে গ্যাসের তাপমাত্রা হ্রাস পায় বা গ্যাস ঠান্ডা হয়, কিন্তু উৎক্রম তাপমাত্রার উপরে যদি জুল থমসন প্রভাব প্রয়োগ করো তাহলে গ্যাসের তাপমাত্রা না কমে বৃদ্ধি পায়। এই অর্থাৎ যে তাপমাত্রার নিচে জুল থমসন প্রভাব প্রয়োগ করলে গ্যাসের তাপমাত্রা হ্রাস না পেয়ে বৃদ্ধি পায়, সেই তাপমাত্রাকে বলবো উৎক্রম তাপমাত্রা। তাহলে আমরা জুল থমসন প্রভাব মানে হঠাৎই প্রয়োগ করব না, সেই গ্যাসে যদি উৎক্রম তাপমাত্রার প্রসঙ্গ থাকে তাহলে কিন্তু সেটি জেনে নিয়ে আমরা আগে উৎক্রম তাপমাত্রার নিচে নিয়ে আসব, নিচে নিয়ে আসার পরে জুল থমসন প্রভাব প্রয়োগ করব। যদি নিচে না নিয়ে আসি, উপরে থাকি উৎক্রম তাপমাত্রা, তাহলে কিন্তু জুল থমসন প্রভাব প্রয়োগ করলে গ্যাসের তাপমাত্রা হ্রাস না পেয়ে কিন্তু বৃদ্ধি পাবে। আর যদি উৎক্রম তাপমাত্রা নিচে নিয়ে আসতে পারি, তখন জুল থমসন প্রভাব প্রয়োগ করলে গ্যাস ঠান্ডা হবে, ঠান্ডা হওয়ার পর আস্তে আস্তে সন্ধি তাপমাত্রায় আসবে, তারপরে গ্যাসকে আমরা প্রয়োজনীয় চাপ প্রয়োগে তরলে পরিণত করব। এই দেখো হাইড্রোজেনের ক্ষেত্রে উৎক্রম তাপমাত্রা সম্ভবত -240 ডিগ্রি সেলসিয়াস, আর হিলিয়ামের ক্ষেত্রে -268 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এই যে উৎক্রম তাপমাত্রা, এই তাপমাত্রার নিচে যদি আমরা না নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমরা জুল থমসন প্রভাব প্রয়োগ করতে পারবো না। তো এত এত মানে অনেক কম টেম্পারেচার -268, তরল বায়ু যদি ব্যবহার করি, আমরা তরল বাতাস ব্যবহার করি, তাহলে কিন্তু এই তাপমাত্রা নিয়ে আসা সম্ভব। তখন জুল থমসন প্রভাব লাগছে না, তরল বায়ু ব্যবহার করলে আমরা হিলিয়ামের টেম্পারেচার কমাতে পারি, তারপরে আমরা জুল থমসন প্রভাব প্রয়োগ করে করে গ্যাসকে সন্ধি তাপমাত্রায় নিয়ে আসবো। এই হচ্ছে উৎক্রম তাপমাত্রার বিষয়টি। তোমরা যা দেখেছো তখনই হাইড্রোজেন এবং হিলিয়ামের ক্ষেত্রে
রেখাটি শুরু থেকেই মানে পি এর সমান্তরাল রেখা থেকে বেশি হচ্ছিল। তো বন্ধুরা এখন আমরা দেখব হিম মিশ্র প্রয়োগ করে হিম মিশ্র প্রয়োগ করেও গ্যাসকে কিন্তু আমরা ঠান্ডা করতে পারি। যে সকল গ্যাসের স্ফুটনাঙ্ক কম, লাইক অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড, সালফার ডাইঅক্সাইড, এই সকল গ্যাসের স্ফুটনাঙ্ক কম, এই সকল গ্যাসকে কিন্তু আমরা হিম মিশ্র প্রয়োগ করে ঠান্ডা করতে পারি, মানে লিকুইড করতে পারি। যেমন তোমার খাদ্য লবণ প্লাস বরফ, এটা ব্যবহার করলে -20°C টেম্পারেচার নিয়ে আসা যায়। তোমরা ফ্রিজ থেকে বরফ বের করে সল্টের সঙ্গে মেশায় দেখবা যে টেম্পারেচার অনেক হ্রাস পায় এবং হাতে মানে কোল্ড বাইট হয়। খাদ্য লবণ প্লাস বরফ, ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস বরফ, এটা দিলে -1°C পর্যন্ত হ্রাস পাওয়া যায়। আর ড্রাই আইস প্লাস ইথার, তোমরা জানো শুষ্ক কার্বন ডাই অক্সাইডকে বলা হয় ড্রাই আইস প্লাস ইথার ব্যবহার করলে গ্যাসের তাপমাত্রা -110°C পর্যন্ত হ্রাস করা যায়। তো এইগুলোকে হিম মিশ্র বলা হয়। এগুলো ব্যবহার করে আমরা গ্যাসের তাপমাত্রা কমাতে পারি বা মানে সন্ধি তাপমাত্রায় নিয়ে আসতে পারি, যার ফলে এবং গ্যাসকে আমরা সহজে তরলে পরিণত করতে পারি। আমি আবার লেখচিত্রটি ড্র করছি, দেখো। এই ক্ষেত্রে যদি প্রশ্ন করা হয় কোন গ্যাসটিকে সহজে তরলে পরিণত করা যাবে, কোন গ্যাসটিকে সহজে, তোমরা বুঝতেই পারছো এই কার্বন ডাই অক্সাইড গ্যাসের আণবিক ভর বেশি, যার ফলে তার মধ্যে সংকুচিত হওয়ার প্রবণতা বেশি। জেড এর মান দেখো 1 থেকে কম, এই জন্যই গ্যাসকে সহজে তরলে পরিণত করা যাবে। হাইড্রোজেন এবং হিলিয়ামের ক্ষেত্রে কিছুক্ষণ আগে বলছিলাম উৎক্রম তাপমাত্রা বেশি হয়েছে, তাদের জেড এর মান কিন্তু 1 থেকে বেশি, অর্থাৎ তারা মানে কাছে আসার পরিবর্তে তারা সংকুচিত হতে চায় না, আন্তঃআণবিক আকর্ষণ বল বৃদ্ধি পেতে চায় না সহজে, এই জন্য গ্যাসগুলোকে সহজে তরলে পরিণত করা যায় না। তো অনেক সময় তোমাদের প্রশ্ন আসতে পারে, বিভিন্ন গ্যাসের নমুনা দিয়ে দিতে পারে, তোমরা হিসাব করে দেখবে আণবিক ভর যে ক্ষেত্রে আণবিক ভর অন্যতম একটা ফ্যাক্টর, আণবিক ভর যে ক্ষেত্রে বেশি, সেই ক্ষেত্রে সেই গ্যাসটির তরলে পরিণত হওয়ার সুযোগ যার আণবিক ভর কম, হালকা গ্যাস, তার থেকে কিন্তু বেশি আণবিক ভর বিশিষ্ট গ্যাসের তরলে পরিণত হওয়ার টেন্ডেন্সি বেশি। বিভিন্ন গ্যাসের নমুনা দিয়ে তোমাকে আন্তঃআণবিক ভর ক্যালকুলেট করে তারপরে বলতে হতে পারে যে কোন গ্যাসটিকে সহজে তরলে পরিণত করা যায়। নেক্সট আরেকটি বিষয় আছে আমাদের, এটি লাস্ট আজকের, গ্যাসের সিলিন্ডারজাতকরণ। তোমরা জানো বাসাবাড়িতে বিভিন্ন সিলিন্ডার ব্যবহৃত হয় রান্নাবান্নার কাজে, গৃহস্থালী কাজে। তোমরা জানো এটা এলপিজি, সিএনজি আছে, মানে যানবাহনে ভেহিকলে ব্যবহার করা হয় সিএনজি। তো এই সিলিন্ডারজাতকরণ করার উদ্দেশ্য হচ্ছে বেশি পরিমাণ গ্যাসকে আমরা কম জায়গায় রাখবো, মানে কম ভলিউমের মধ্যে রাখবো বেশি পরিমাণ গ্যাসকে। তার টার্গেট থাকবে যে কি করলে গ্যাসের আয়তন হ্রাস পায়, চাপ প্রয়োগ করলে অথবা টেম্পারেচার ডিক্রিজ করলে, তাপমাত্রা কমালে। তো যদি দুটো জয়েন্ট ভেঞ্চারে করি, দুটো একসাথে মানে দুটোই চালাই আমরা, মানে চাপ বৃদ্ধি করি আর তাপমাত্রা হ্রাস করি, তাহলে কিন্তু গ্যাসকে সহজে তরলে মানে তোমার আয়তন হ্রাস করতে পারবো, অনেক সময় তরলও পরিণত হয়ে যেতে পারে এবং গ্যাসকে সহজে আমরা সিলিন্ডারে ভরতে পারবো। তো এখানে কি ধরনের গ্যাস সূত্র ব্যবহার করছি তোমরা বুঝতেই পারছো, বয়েলের সূত্র ব্যবহার করে V প্রপোর্শনাল টু 1/P, নির্দিষ্ট তাপমাত্রা এবং নির্দিষ্ট আয়তন গ্যাসের জন্য যদি প্রযুক্ত চাপ বৃদ্ধি করি আয়তন হ্রাস পাচ্ছে, আর আয়তন হ্রাস পেলেই গ্যাসের অণুগুলো পরস্পর কাছাকাছি আসছে এবং তাকে সহজে আমরা সিলিন্ডারে ভরতে পারছি। সিমিলারলি চার্লসের সূত্র দেখো কি, চার্লসের সূত্র V প্রপোর্শনাল টু T, T প্রপোর্শনাল, টেম্পারেচার হ্রাস করলে আয়তন হ্রাস পাচ্ছে, আমাদের টার্গেট থাকবে আয়তন হ্রাস করা। সো চাপ বৃদ্ধি করেও করতে পারি, তাপমাত্রা হ্রাস করেও করতে পারি, আয়তন কমাতে পারি, তাহলে আমরা সিলিন্ডারে গ্যাসগুলো ভরতে পারি। -45°C তাপমাত্রায় কিন্তু এই এলপিজি ভরা হয়, মানে বিউটেন এবং প্রোপেন এবং বিউটেন ভারী আকারের যে গ্যাসগুলো। তোমরা দেখে নিবা কি কি গ্যাস সিলিন্ডার আকারে পাওয়া যায়। তার মানে এখানে হচ্ছে এলপিজি, লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, এটি একটু বড় আকারের
হাইড্রোকার্বন গ্যাস, বিউটেন এবং প্রোপেন এর মিশ্রণ হচ্ছে এলপিজি, এবং বড় আকারের গ্যাস হয় তাদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি থাকে, সহজে তরলে পরিণত করা হয়। তোমরা সিলিন্ডারকে যদি নাড়াও দেখবা যে পানির মধ্যে লিকুইডের মতো একটাই পাওয়া যাচ্ছে, মানে সিলিন্ডারের ভিতরে থাকা অবস্থায় গ্যাস লিকুইড অবস্থায় থাকে। নেক্সট সিএনজি। ও একটা জিনিস, এলপিজি গ্যাসের সিলিন্ডারে কিন্তু ইথাইল মার্ক্যাপটান বা মিথাইল মার্ক্যাপটান নামক দুর্গন্ধযুক্ত গ্যাস দেওয়া থাকে, এই কারণে যেন লিক করলে বোঝা যায়, কিচেনের চারপাশে ছড়ায় পড়ে যে গ্যাস লিক করেছে, তার জন্য ওদের মিথাইল মার্ক্যাপটান বা ইথাইল মার্ক্যাপটান গ্যাস কিছুটা দেওয়া থাকে, সো দ্যাট দুর্ঘটনা থেকে আমরা রক্ষা করতে পেতে পারি। সিএনজি কমপ্রেসড ন্যাচারাল গ্যাস, আসলে বেসিক্যালি মিথেন, 95% মিথেন গ্যাস। এটা উচ্চ চাপ প্রয়োগ করে একে সিলিন্ডারে রাখা হয়, কিছুটা ইথেন থাকে, আর তার সাথে হাইড্রোজেন এবং হাইড্রোজেন সালফাইড, জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড, এগুলাকে কিন্তু মুক্ত করে পিওর মিথেন এবং ইথেনকে সিলিন্ডারে ভরা হয়। এটা হচ্ছে সিএনজি। আরো আছে এলএনজি, লিকুইড ন্যাচারাল গ্যাস। এটা হচ্ছে তোমার, এটা গ্রিন কেমিস্ট্রিকে সাপোর্ট করে, এটা খুব ভালো, এটা পরিবেশ দূষণ হয় না। এলএনজি সম্পর্কে এটি পড়া, লিকুইড ন্যাচারাল গ্যাস। এই বিভিন্ন তাহলে এলপিজি, সিএনজি, এলএনজি এই সমস্ত গ্যাস সম্পর্কে তোমরা বই দেখে পড়ে নেবা এগুলা। তো শিক্ষার্থীরা, আজকে আমার আলোচনা এই পর্যন্তই শেষ। 3টি বিষয় নিয়ে আলোচনা করেছি। একটি হচ্ছে বাস্তব গ্যাস সমীকরণ কিভাবে আদর্শ গ্যাস সমীকরণে কনভার্ট হয় সেটি, ভ্যান ডার ওয়ালস সমীকরণে ব্যবহৃত পদগুলোর বিভিন্ন তাৎপর্য এবং এককগুলো দেখেছি আমরা। তারপর আমরা দেখেছি গ্যাসের তরলীকরণ সংশ্লেষের বিভিন্ন পদ দেখেছি আমরা, এবং শেষ পর্যন্ত দেখালাম গ্যাসের সিলিন্ডারজাতকরণ। তো আমি আশা করব তোমরা ভিডিওটি প্রয়োজনে 2-1 বার দেখে নিয়ে তোমাদের প্রস্তুতিকে কমপ্লিট করবে। তো ভালো থাকো, দেখা হবে পরের ক্লাসে। খোদা হাফেজ।